আশির জাফরকে দেখেও না দেখার ভান করল, কিন্তু জাফর দেখেনি। ফ্লাইটের এখনও 2 ঘন্টা টাইম আছে, তবুও জাফরকে আগেই এয়ারপোর্টের সামনে বসে থাকতে হলো আশিরের ভয়ে। আশিরের কোনো এক লোক জাফরকে তথ্য দিয়ে সাহায্য করেছে। আশিরের চোখ সব দিকেই থাকে, এত সহজে জাফরকে জিততে দেবে না। আজ না হয় আশির মরবে, না হয় জাফর। আশির তার লোকদের আনেনি, কারণ জাফরকে একাই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। বেশি লোক দেখলে পালিয়ে যেতে তাদের সুবিধা হবে। জাফরের সাথে শত্রুতা আশিরের প্রায় ছোট থেকেই। যখন আশিরের 6 বছর ছিল তখন জাফরের 42 বছর ছিল। জাফর তার বাবার বয়সের। জাফর রাহিম চৌধুরীর বিজনেস পার্টনার ছিল। ছোটবেলায় আশিরের পরিবারের সাথে জালিয়াতি করেছিল। এখনও পর্যন্ত তাকে জেল খাটাতে পারেনি আশিরের বাবা। কিছু হলেই বিদেশে চলে যায়। এখন জাফর বয়স্ক হয়ে গেছে, তবুও দেশে এসে আশিরের বাবা রাহিম চৌধুরীর বিজনেসের সাথে ষড়যন্ত্র করেই যাচ্ছে। চৌধুরী সাহেব আশিরকে এই ব্যাপারে কিছুই জানাননি। ছেলের রাগ সাইকোনেস সম্পর্কে চৌধুরী সাহেবের ধারণা আছে। জাফর চেয়ারে বসে আছে, সেই সময় একজন তাকে চা দিয়ে গেল। ওর কিছু লোক কাউন্টারে বসে সিগারেট খাচ্ছে। আশির মাথায় ক্যাপ পরে, চোখে সানগ্লাস পরে জাফরের পাশে গিয়ে বসলো। জাফরের সেদিকে কোনো খেয়াল নেই, সে চা খাওয়ায় ব্যস্ত। আশির খুব শান্তভাবে জিজ্ঞেস করে বসল, কি দরকার ছিল জাফর 19 বছর আগে একটা জঘন্য কাজ করার? তোর কি একটু মনে হয়নি যে ওই জায়গায় তোর মেয়ে থাকতে পারত? কেন তাকে আমার কাছ থেকে কেড়ে নিলি? ওর কি দোষ ছিল? এমন কথা জাফরের কানে গেলে সামনে তাকিয়ে হকচকিয়ে গেল। ভয়ে জাফরের মুখ নিমিষেই কালো হয়ে গেল। এখানে আশিরকে একদমই এক্সপেক্ট করেনি। এয়ারপোর্টে আসতে গিয়ে হাতে কোনো পিস্তলগুলি নিতে পারেনি। জাফর তাই আতঙ্কে দৌড়ে পালালো। আশির শান্ত হয়ে চেয়ারে বসে আছে। হুঙ্কার দিয়ে শান্ত গলায় আশির বলল, কত দূর দৌড়াবে জাফর? আল্লাহ যে ছাড় দেন, ছেড়ে দেন না। তুই যা পাপ করেছিস সেটার জন্য আইন তোকে শাস্তি দেয়নি তো কি হয়েছে? আমি দিব তোকে শাস্তি, ভয়ানক শাস্তি। ভয়ানক মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে জাফর। জাহিদ আশিরের নাম্বার ট্রেস করে এয়ারপোর্টের সামনে চলে আসলো। সবাইকে আদেশ করল খুঁজে বের করতে। একদল বামে গেল, আরেক দল ডানে গেল। অনেক খোঁজার পর জাহিদ ভেতরে গিয়ে দেখে আশির চেয়ারে বসে আছে, বাচ্চাদের মতো চোখে পানি টলমলো করছে। জাহিদের আর বুঝতে দেরি হলো না, আশিরের তার কথা খুব করে মনে পড়ছে। ড্রাইভারের ছেলে ছিল জাহিদ, ছোট থেকে আশিরের বন্ধু, ভাই, খেলার সাথী সব। আশিরের শিরায় উপশিরায় সব কিছুতেই জাহিদের জানা। বড় হয়ে গেলে আশিরের মাফিয়া দলের সাথে জাহিদ যোগ দেয়। জাহিদের আগের কথা মনে পড়লেও তারও যে কষ্ট হয়। এসব ভেবে জাহিদ গিয়ে আশিরের কাঁধে হাত রেখে আশ্বাস দিল যে আমরা কাউকে ছাড়বো না ভাই। আশির তখনই রক্তবর্ণ চোখ করে জাহিদের দিকে তাকিয়ে জঙ্গলের দিকে যাওয়ার জন্য ইশারা করল। জাহিদ বলল, ভাই, জাফর কোথায় গেছে? আশির গাড়ি থেকে রিভলভার নিয়ে এসে বলল, তোরা বাহিরে পাহারা দে, আমি না বলে পর্যন্ত তোরা জঙ্গল থেকে বের হবি না। আশিরের কথায় জাহিদ সহ সব লোক এয়ারপোর্টের পেছনের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ল। আশির গটগট করে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে জাফরের পা একটা মিসাইলের মধ্যে আটকে আছে। আশির আগে থেকে চারিদিকে যাওয়ার রাস্তায় মিসাইল সেট করে রেখেছিল। যে কোনো একটাতে পা পড়লে মোম মানে বম ব্লাস্ট হয়ে যাবে। এজন্য জাফর দৌড়ানোর সময় আশির তার পেছনে যায়নি। আশির কিছুটা ঝুঁকে বলল, তোকে কি শাস্তি দেই বলতো? শুধু মৃত্যু দিলে তো হবেই না, আমি তো তোকে জাহান্নামের সফর করাতে নিয়ে যেতে চাই। আমি তো তোর বাবার মতো, তোর আঙ্কেল আমি। দেখ বাবা, এরকম করিস না, আমাকে ক্ষমা করে দে, ছেড়ে দে, আমাকে যেতে দে বিদেশ। দেশে আর কখনো আসবো না। আমার লোক বাইরে আছে, ওরা জানতে পারলে তোর ক্ষতি করবে। তুই কিন্তু বেঁচে ফিরতে পারবি না। মরার ভয় তুই কাকে দেখাচ্ছিস? মরার ভয় থাকলে সে 8 বছর বয়সে হাতে পিস্তল ওঠাতাম না। তুই তো জানিস জঙ্গলের বাঘ থেকে কতটা হিংস্র আমি। আয় একটা গেম খেলে। তোর মেয়ে যে চট্টগ্রামে আছে, তার সাথে। তুই কিভাবে জানলি আমার মেয়ে তুলসী চট্টগ্রামে আছে? আমার মেয়ের সাথে কি করেছিস তুই আসির? দেখ, আমার মেয়ের কোনো ক্ষতি করলে কিন্তু। কিন্তু কি করবি তুই? তুই কি ভেবেছিস আজ তোকে আমি বেঁচে ফিরে যেতে দেব? তোকে এমন মৃত্যু দেব যে তোর লোক দেখে কবরের মধ্যে গিয়ে লুকাবে।
আশির বলে সিটি বাজিয়ে তার পোলাপাইনদের ডাকলো, সবাইকে উদ্দেশ্য করে বলল, জাফরের একটা লোকও যেন ওখান থেকে জীবিত না যেতে পারে। সবাইকে মেরে তক্তা করে আমার চোখের সামনে নিয়ে আসবে। বলা মাত্রই মাফিয়া দলের লোক জাফরের লোকদের খুঁজতে গেল। কাউন্টারে বসে থাকা সবাইকে মেরে রক্তাক্ত করে দিল। বড় বড় রিভলভারের গুলি দিয়ে পুরো এয়ারপোর্ট বিস্ফোরিত হয়ে গেল। যত লোকজন ছিল সবাই গুলির শব্দ শুনে দৌড়াদৌড়ি শুরু করে দিল। একটা লোক পুলিশকে কল দিতে গেলে সেও তার প্রাণ হারালো। সবাইকে হাত উপর করে দাঁড়িয়ে থাকার আদেশ করল। এক সিরিয়ালে সবাইকে দাঁড় করিয়ে সন্ত্রাসীদের 2-3টা করে একজনকে গুলি করে মেরে ফেলল। শার্টের কলার ধরে জাফরের বিধ্বস্ত লোককে আশিরের সামনে নিয়ে হাজির হলো সবাই। এতক্ষণে আশির আহান চৌধুরী জাফরের হাত পা মুখ বেঁধে গাড়ির বুটের মধ্যে রেখে দিয়েছে। আশির তাকে এখনই মৃত্যু দেবে না, কিন্তু মৃত্যুর যন্ত্রণা অনুভব করাবে। আশির গাড়ি নিয়ে যথাসম্ভব এয়ারপোর্ট থেকে সবাইকে মৃত্যু ভিলায় নিয়ে আসলো। সেখানে জাফরের লোককে আনলে আশির স্টাইল করে তার শার্ট খুলে বেল্ট হাতে নিয়ে লোকটার পিঠে চাবুক মারল। সাথে সাথে লোকটি আ বলে চিল্লিয়ে উঠল। আশির এবার গম্ভীর গলায় জিজ্ঞেস করল, বল, আমার দলের লোকের মধ্যে কে তোদেরকে ইনফরমেশন দিত? শয়তানটার নাম বল। আশির আবার আর একটা ঘা দিল পিঠে। পায়ে হাত দিয়ে লোকটির গলা চেপে ধরল। তুই বলবি নাকি তোকে গলা টিপে মেরে ফেলবো? কিছুক্ষণ পর আশির তার সব লোকদের সিরিয়ালে দাঁড় করিয়ে বলল, এদের মধ্যে কে? জাস্ট ইশারা কর। আশির দাঁড়িয়ে থেকে সব লোককে পর্যবেক্ষণ করল। যে কে হতে পারে সে বিশ্বাসঘাতক। আশির সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা না। তাদের সাথে মৃত্যুদণ্ড হবে। মানুষের চেহারা এক্সপ্রেশন দেখে আশির বুঝতে পারে তাদের মতলবটা কি। হঠাৎ করে আশির শুভর দিকে তাকালো। তার মতিগতি ঠিক লাগছে না, কেমন যেন ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে। শুভ মুহূর্তেই তার হাত খোঁচাখুচি শুরু করে দিয়েছে। আজকে সকালে এশার সাথে যখন খারাপ আচরণ করছিল তখন আশির প্রতিবাদ স্বরূপ কয়েকটা লাথি ঘুষি মারে, যার কারণে আশিরের সন্দেহ হচ্ছে যে শুভ বদলা নেয়ার জন্য জাফরকে তাদের যাওয়ার কথা জানিয়েছে। এজন্যই আশির এমন কাউকে জীবিত রাখে না যারা পরে বদলা নেয়ার জন্য উঠে পড়ে লাগবে। শুধুমাত্র জাহিদের জন্য শুভকে ছেড়ে দিয়েছিল। তবে কি আশিরের সন্দেহটা ঠিক? এরই মধ্যে আশিরের মাথায় একটা বুদ্ধি এলো বিশ্বাসঘাতককে ধরার কৌশল। তাই কোনো ভাবান্তর না করে জাহিদকে ডেকে কয়েকটা পিস্তল নিয়ে আসতে বলল। সবার হাতে একটা করে গুলি দিয়ে আদেশ করল নিজের উপরে গুলি চালাতে। সবগুলো পিস্তলে গুলি নেই, যে কোনো একটাতে আছে এমন কথা বলে সবার হাতে পিস্তল ধরিয়ে দিল। এজন্য গুলি চালিয়ে চেক করবে কোনটাতে লোড করা আছে। আশিরের বিশ্বাস তার দলের লোকজন তাদের জীবন দিতেও রাজি আছে, শুধু বিশ্বাসঘাতককে বাদে। আশির তার কাউন্টডাউন শুরু করে দিল। যেই ভাবা সেই কাজ। সবাই চোখ বন্ধ করে নিজের উপরে গুলি চালিয়ে দিল। শুধু শুভ আশিরের উপর গুলি তাক করল, কিন্তু কোনো গুলি লোড নিল না। আশির এগুলো দেখে ভয়ঙ্কর রূপে উচ্চস্বরে হা হা করে হেসে উঠল। পুরো মৃত্যুভিলা যেন কেঁপে উঠল। হাসি মাখা মুখ চেঞ্জ করে রাগীভাবে বলল, কি হচ্ছে রে শুভ? যে থালে খাস সে থালে ফুটো করার চেষ্টা করিস? তোর পরিবারের জন্য কত কি করেছে, তার প্রতিদান তুই এইভাবে দিবি? শুভ এবার ভয়ে কান্না করে মাটিতে পিস্তল রেখে হাত জোর করে বলল, ভাই, তোকে আমি আর একটা ভুলও করতে দিব না, প্রমিস। আশির বলেই দ্রুত জাহিদের থেকে বড় রিভলভার নিয়ে শুভর মাথার মাঝ বরাবর গুলি শুট করে দিল। মুহূর্তেই রক্তে ফ্লোর ভিজে গেল। শুধু একটা গুলি মারেনি আশির, মাথায় গুলি করার পর পেটে পিঠিয়ে 3-4টা গুলি করেছে। কেউ এই বিশ্বাসঘাতককে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা। কিছু লোক মাটিতে লুটিয়ে পড়া ডেড বডিটা হেসড়িয়ে নিয়ে গেল। আশির খুশি হয়ে বাকি বিশ্বস্ত লোকদের পিঠে থাবা দিল, মানে শাবাশি দিল। তার যে সব লোক পরিবারের মতো। আশিরকে সবাই ভাইয়ের মতো শ্রদ্ধা করে। এটা সে জানে। ভালো মানুষদের মধ্যে কিছু খারাপ মানুষ থাকবেই, স্বাভাবিক। রাত 12টার সময় আশির জাহিদকে ডেকে জাফরের জন্য মৃত্যুভিলায় একটা স্পেশাল ঘরে শিফট করতে বলল। সবাইকে বলে গেল এক মুহূর্ত যেন জাফর শান্তিতে নিঃশ্বাস না নিতে পারে।
মাইরের উপর যেন রাখে, এটা আদেশ দিয়ে আশির শার্ট প্যান্ট চেঞ্জ করতে চলে গেল। এত মারামারির জন্য পুরো শার্ট রক্তে চিপচিপা হয়ে আছে। এভাবে বাহিরে গেলে সবাই সন্দেহ করবে। এয়ারপোর্টে যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে আসলো, এরপর যে পুলিশ কেস হবে সেটা আশির খুব ভালো করেই জানে। এখন পুলিশ কেস থেকে বাঁচার জন্য কিছু একটা করতে হবে। শার্ট চেঞ্জ করে আশির বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজ রাতটা আশির ভিলায় থাকবে। কালকে না হয় চৌধুরী মহলে গিয়ে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বুদ্ধি বের করলেই হবে। কিছুক্ষণ পর বাসায় গিয়েই আশির ড্রিঙ্কের ঘরে গেল। আজ আশিরের ঘুমের জন্য ড্রাগস হওয়া খুব প্রয়োজন। এই সময় খুব করে কাউকে যে মনে পড়ছে, শুধু ড্রিঙ্কস পারে আশিরকে কিছু সময়ের জন্য সব দুঃখ ভুলিয়ে দিতে। জাফরকে জ্যান্ত মেরে ফেলল, তার আপনজনকে আর ফিরে পাওয়া যাবে না। এইসব ভেবে ড্রাগস অবস্থায় সিঁড়ি দিয়ে উপরে উঠে রুমে গিয়ে গা এলিয়ে দিল আশির। সকালবেলা এশার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় মায়ের বকবক শুরু হয়ে গেল। সাধারণত বাঙালি মায়েরা এভাবে দিন শুরু করে, কারণ তাদের মেয়েরা খুব অলস, দুনিয়ার সব কাজ পরে আগে ঘুমকে প্রাধান্য দেয়। যেদিন কলেজ থাকে না সেদিন ঘুম ধরে না, কিন্তু কলেজের দিন ঘুম যেন দ্বিগুণ হয়ে যায়। তাবেহা আহমেদ এশাকে ঘুম থেকে জাগানোর জন্য ফ্যান অফ করে দিল। তাতে কি যায় আসে, তবুও নাকে তেল দিয়ে এশা ঘুমোচ্ছে। তাবেহা আহমেদ শান্তভাবে বলল, মা আমার, ঘুম থেকে উঠছিস না কেন? কলেজে যাবি না? ওঠ মা, তিথি ফোন করেছে, কলেজে যাবে। ঘুম থেকে লাফ দিয়ে উঠে ঈশা বলল, উফ আম্মু, ঘুমাতে দাও। তিথিকে বলো আজকে একাই যেতে। সেদিন আমি ওকে যেতে বললাম, কিন্তু ও তো গেল না। মহিলাটা কে বলো? আজকে আমি কলেজে যাব না। তাবেহার রাগ সম্পর্কে ঈশার ধারণা আছে, তাই আর কিছু না বলে চুপচাপ বিছানা থেকে উঠে গেল। এখন জোর করে হলেও কলেজে যেতেই হবে। সকালবেলায় জানালা খুলে থাকার কারণে বাতাসে পর্দাগুলো উড়াউড়ি করছে। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে এসা সাধারণ চুর্নি কামিজ ড্রেস পরে ডাইনিং টেবিলে চলে গেল। ডাইনিংয়ে দেখে ফারিয়া, সিমি আর সাইমা নাস্তা করছে। দুষ্টুমি করার জন্য তাদের মাথা দুইটা এক করে দিয়ে বাড়ি দিল। সঙ্গে সঙ্গে তারা মুখ ভেঙচে উফ করে উঠল। সিমি মুখে খাবার নিয়ে ফোন খুঁজতে ব্যস্ত হয়ে গেল ভিডিও ধারণ করার জন্য। আপু আগে থেকেই বলে রাখবা, তাহলে ভিডিও করতে সুবিধা হয়। মিস হয়ে গেল মুহূর্তটা। চুপ থাক, এখন ভিডিও করে তোর স্টোরেজ ফুল করার দরকার নেই। সাইমাপুর বিয়েতে ক্যামেরাম্যান নিব না, তুই ভিডিও করিস। দিন দিন বড় হচ্ছিস আর জ্ঞান বুদ্ধির লোপ পাচ্ছে তোর এসা। তুমি থাকো তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে আপু, আমি তো এখনো পিচ্ছি। আপু, আমি কিন্তু তোমার ছোট, ভুলে যেও না। আমার বড় বোন হওয়ার তো একটু চেষ্টা করো। কি যা তা বলছিস? 1 বছরের ছোট তুই আমার, এখানে বড় বোন কিভাবে হব? শোন, মনের বাচ্চাই বড় বাচ্চা। এভাবে চলতে থাকলে বয়স্ক না হতেই তোরা সবাই মনের দিক থেকে বুড়ি হয়ে যাবি। तुम क्या जानो रमेश बाबू, हमारे अंदर कितना बच्चा में है। সিমির আজেরা হিন্দি শুনে এখানে উপস্থিত সবাই হু হা করে হেসে উঠল। কি একটা অবস্থা! বাঙালি বাংদি বাংলা প্লাস হিন্দি ভাষাও বলতে পারে। খাবার টেবিলে বসে পড়ল সবাই মিলে। তাবেহা আহমেদ সবাইকে খাবার পরিবেশন করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তখনই স্বনামধন্য জামেলা বেগম আহমেদ, বাড়ির মহাকর্তা থুকু বুড়ি, সবার সামনে উপস্থিত হলো। ফারজানা ভাবির সাথে বুড়ি সিঁড়ি দিয়ে নিচে নামছে। বড়রা অফিসের কাজে নির্দিষ্ট সময়ে সকলেই চলে গেছেন। ভবনের কাজিন সবাই যে যার স্কুল কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একসাথে হলে সবার বকবক আর কে থামায়। কলেজে যাওয়ার এখনও 1.5 ঘন্টা টাইম আছে, তাই ঝগড়া না বাঁধালে হচ্ছিল না তাদের। আহমেদ ভিলায় একরকম ঝগড়া খুবই নর্মাল বিষয় এখন। জামেলা বেগম তাদের সম্পর্কের এত মিল দেখে স্বস্তির নিঃশ্বাস নিলেন। ঈশা আর ফারিয়া কলেজে একসঙ্গেই যাতায়াত করে, তাই দেরি না করে রিস্কায় উঠে বসল। রিস্কাতে উঠেও তাদের কথা এখনও শেষ হয়নি। কালকে বিকেলের ঘটনা শোনার জন্য ফারিয়া অতি উৎসাহী হয়ে আছে। ফারিয়া আর এশা বোন হলেও বেস্ট ফ্রেন্ড তারা। এশা সব কথাই তার সাথে শেয়ার করে। ফারিয়া এশা 1 বছরের ছোট বড়, তবুও বজ্জারটা আপু বলে সম্বোধন করে। ঘটে যাওয়া ঘটনা সব ফারিয়া শোনার পর হেসে গড়াগড়ি খাচ্ছে, যেন কোনো হাসির কৌতুক শুনেছে। সব কিছু খুলে বললেও কিন্তু কিসের কথা বলেনি। আপু আর বলো না, হাসি থামাতে পারছি না। ফারিয়ার পিঠে এশা কয়েকটা কিল বসিয়ে বলল, চুপ কর বেয়াদব।
আমার জীবন তেজপাতা করে দিচ্ছে লোকটা, আর তুই হেসে মজা নিচ্ছিস। আরে আপু, তুমি কি আমাকে বোকা ভাবো নাকি যে আমি তোমার আবুল তাবুল কথায় বিশ্বাস করব? আশির ভাইয়ার মতো এত হ্যান্ডসাম গুরু গম্ভীর ছেলে তোমার পিছে পড়ার সময় পাবে? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি এত সুন্দর না যে ওইরকম হ্যান্ডসাম ছেলে আমার পেছনে ঘুরবে? বেয়াদব মেয়ে, তোকে তো আমি আজ রিক্সা থেকে ফেলে দিব, দাঁড়া। রিস্কাতে আছে, যদি হঠাৎ করে এসার আগে ফেলে দেয় তাহলে কি হবে? ফারিহা ভয় পেয়ে বলল। এই না না আপু, আমি এমনি মজা করছিলাম। আসলে তুমি ঠিকই বলছো, আশির ভাইয়ার এরকম করা ঠিক হয়নি। থাক, তোকে আমার কথা বিশ্বাস করতে হবে না। রিক্সাওয়ালা মামার সামনে মোড়ে দাঁড়ায়েন, আমার একটা বান্ধবী উঠবে। এশার বান্ধবী তিথি রিস্কার উপরে বসে পড়ল। তারা তিনজন নিচে বসে আছে। ফারিহা তার স্কুলের সামনে রিস্কা থেকে নেমে গেল। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেল। দুজন ক্যাম্পাসের মধ্যে ঢুকলো। নতুন বছরের শুরু এখন। কেউ কাউকে তেমনভাবে চেনে না। এখন থেকে একটা নতুন অধ্যায় শুরু। নতুন ক্যাম্পাস, নতুন বই, নতুন অধ্যাপক, সব মিলিয়ে কলেজের অধ্যায়টা পরিপূর্ণভাবে ছেয়ে আছে। এশা আর তিথি মাঝখানের ব্রেঞ্চে বসে পড়ল। নতুন স্যার ম্যাডাম এসে তাদের পরিচয় দিতে ব্যস্ত। ছাত্রছাত্রী প্রায় এক সারি বেঁধে সবে মনোযোগ দিয়ে শুনছে। প্রিন্সিপাল এসে তার সুবিচার দিয়ে গেলেন। বই খুলে এশা পড়া স্টার্ট করে দিল। নতুন বইয়ের ঘ্রাণ এশার কেন জানি না অনেক ভালো লাগে। ক্লাসরুমে লক্ষ্য করল কেউ একজন তার দৃষ্টি এশার উপরে নিক্ষেপ করে আছে। কারো কুদৃষ্টি খুব সহজেই মেয়েরা বুঝতে পারে। এই সেন্সটা আল্লাহ তাআলা সব মেয়েদের মাঝেই দিয়েছেন। তাকানোটা খুব একটা সুবিধার মনে না হলেও এশা ক্লাসে মনোযোগ দিল। তখনই ক্লাসের দরজায় দাঁড়িয়ে একটা মেয়ে হাঁপিয়ে বলে উঠল, স্যার আসবো? অনেক দেরি হয়ে গেছে স্যার, দুঃখিত। মেয়েটার কণ্ঠ শুনে এশার খুব চেনা চেনা লাগলো। তৎক্ষণাৎ এশা ব্ল্যাকবোর্ড থেকে চোখ সরিয়ে দরজায় দাঁড়ানো মেয়েটির দিকে তাকালো। এশা তো পুরাই শকড হয়ে গেল। মেয়েটি আর কেউ না, রাইসা। এখানে রাইসা কি করছে? তার মানে রাইসা এই কলেজেই পড়ে। ভেবেই এশার অনেক খুশি লাগছে। ইতিমধ্যে স্যার জসিম তো বেজায় রেগে গেছেন। সরি স্যার, বাসায় কেউ ছিল না, তাই একা আসতে হয়েছে। মাঝ রাস্তায় ট্রাফিকে আটকা পড়েছিলাম। আর হবে না স্যার। সবাই মিলে একসাথে ওকে স্যার বলে উঠল। এশার পাশে তিথি উৎফুল্লভাবে বলে উঠল। এশা তিথির কথা শুনে আর হাসি কন্ট্রোল করতে পারল না। একটু জোর করে হেসে উঠল। হাসির আওয়াজ শুনে সবাই এশার দিকেই তাকিয়ে আছে। রাইসা এশাকে এখন দেখল। এতজন ছাত্রছাত্রীদের মাঝে প্রথমে দেখতে পায়নি। হঠাৎ এমন করা আসলেই অনুচিত। এই অসময়ে হাসি আমি কখনোই আটকাতে পারি না। দুঃখিত স্যার, একটা পুরনো হাসির ঘটনা মনে পড়ে গিয়েছিল। স্যার কিছু বলতে যাবে তখনই ক্লাস বেল মানে টিফিন পিরিয়ড দিয়ে দিল। এশা আর তিথি ক্যাম্পাসে বসে আছে। এমন সময় ক্যান্টিনে রাইসাকে দেখতে পেল। তিথির সাথে রাইসার পরিচয় করিয়ে দিল যে ভাবির বোন হয়। তিথি ভাইয়ার বিয়েতে যায়নি তাই চেনে না। এশা আর তিথি ছোট থেকেই ভালো বান্ধবী। এই জন্য একই কলেজে দুজন অ্যাডমিশন নিয়েছে। রাইসা, তুই এখানে? তুই যে এই কলেজে অ্যাডমিশন নিয়েছিস, আগে কেন বলিসনি? আর বলিস না, আমার না খুব নার্ভাস লাগছে। আজ প্রথম দিনে কলেজে এসেছে, আর কি কাণ্ডটাই না হলো। এগুলো কলেজেই হবেই, বেশি না ভেবে কলেজ লাইফ এনজয় কর। আমরা তো আছি নাকি? রাইট, একসাথে তিনজন যাওয়া আসা করলে আর একা লাগবে না। যাক, বাঁচা গেল। আমার আর নতুন করে ফ্রেন্ড খুঁজতে হবে না। অপরিচিতদের সাথে মিশতে আমার অনেক প্রবলেম হয়। তিনজন ক্যান্টিনে একসাথে কিছু খেয়ে আড্ডা দিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। জনপ্রতি ক্লাস করার সময় আবার ওই আগের ছেলেটা কখন থেকে এশার দিকে তাকিয়ে আছে। কোনো পাত্তা না দিয়ে ক্লাস করেই বের হলো। ততক্ষণ ছেলেটি তাদের পিছু করা শুরু করে দিয়েছে। তিথি আর রাইসা এশার পায়ের সাথে তাল মেলাচ্ছে। ছেলেটাকে নেশাগ্রস্ত মাতাল মনে হচ্ছে। খুব একটা সুবিধার লাগছে না ব্যাপারটা। এমন ছেলেকে কলেজে কে অ্যাডমিশন দিয়েছে, আর কেই বা এমন মাতালকে ক্লাস করার পারমিশন দিল? হেঁটে গেটের সামনে এসে রিক্সাতে উঠবে এমন সময় হঠাৎ করে কেউ একজন এশার হাত টান দিয়ে নিজের দিকে ঘোরায়। নিজেকে সামলাতে না পেরে হোঁচট খেয়ে দাঁড়ানো অবস্থায় থাকা লোকটির বুক বরাবর মাথা পড়ে যায়। রাইসা তিথি আগেই রিক্সাতে উঠে বসে গেছে। এশা উঠতে যাবে, এরই মধ্যে এমন কাণ্ড ঘটে গেল। লোকটির বুক থেকে মাথা উপরে তুলে তাকিয়ে এশা অবাক হয়ে গেল। এখানে লোকটিকে মোটেও এক্সপেক্ট করেনি। অস্পষ্টভাবে এশা বলে উঠল, আপনি
অবস্থানরত লোকটি আর কেউ নয়, স্বয়ং আশির আহান চৌধুরী। আশির তার চোখগুলো ছোট ছোট করে ভ্রু কুঁচকে বলে উঠল, ওয়াই সুইটহার্ট, আমার জায়গায় অন্য কাউকে এক্সপেক্ট করেছিল নাকি? আশিরের এত তেরামি করতে হয় কেন এসা বোঝে না। একটা কথার উত্তর যদি সঠিকভাবে দেয় তাহলে এশার নিজেকে ধন্য মনে হবে। ঘাড় দাঁড়ালো কোথাকার। আশির নিজেই এশার সামনে সব সময় চলে আসে, আবার নিজেই তাকে অ্যাটিটিউড দেখায়। কিছু না ভেবেই এশা তেরামোভাবে হুট করে বলল, জি হ্যাঁ, ঘোড়ায় চড়ে আমার রাজকুমার আসবে ভেবেছিলাম, কিন্তু এসেছে কে? ভিলেন। দাঁড়াও, আগে ছেলেটিকে আপ্যায়ন করে আসে, তারপর তোমার ব্যবস্থা করছে। ওয়েট। রাইসা তিথি তাদের কথা শুনে রিক্সা থেকে নেমে গেল। রাইসা তার বড় ভাইকে কলেজে দেখে হতভম্ব হয়ে গেল। তিথি হাঁ করে আশিরের দিকে তাকিয়ে আছে, মনে হয় কোনো দিন সে ছেলে দেখেনি। তিথির মুখে কোনো কথা নেই, দিন দুনিয়া ভুলে নিশ্চুপ হয়ে আশিরের দিকে তাকিয়ে আছে। এদিকে তিথিকে রিক্সা থেকে নামতে দেখে জাহিদ চোখ বড় বড় করে বুকে হাত দিয়ে আছে, যেন হারিয়ে যাওয়া বউ খুঁজে পেয়েছে। এশার পাশে এসে রাইসা বলল, ভাইয়া তুমি এখানে কেন? আশির কিছুটা বিরক্তি নিয়ে জোরে বলল, প্রশ্ন করা আমার পছন্দ নয়, তুই জানিস না? এখানে সাইডে চুপ করে দাঁড়িয়ে থাক, এমনিতেই মাথা খারাপ আছে। এখান থেকে যদি কেউ এক পা নড়চড় করিস তাহলে আজকে তার শেষ দিন হবে। এভাবে বলার সাথে সাথেই রাইসা ভয় পেয়ে তিথি আর এশাকে সাইডে নিয়ে গেল। তৎক্ষণাৎ আশির সোজা পেছনে ঘুরে মাতাল ছেলেটির পেট বরাবর সজোরে লাথি মারল। ছেলেটি দূরে একটি বাসের সাথে বাড়ি খেয়ে ধপাস করে নিচে পড়ে গেল। ছেলেটি মাতাল থাকা অবস্থায় আর উঠতে পারছে না। আশির নিজ দায়িত্বে তুলে এনে হাত মোচড় দিয়ে ছেলেটির পকেট থেকে ফোন বের করে নিল। কিছুক্ষণের মধ্যে ক্যাম্পাসের চারিদিকে লোকজন জড়ো হয়ে গেল। আশির ছেলেটিকে ধরে বেধরম পিটিয়ে যাচ্ছে, সাথে সাথে ছেলেটির পুরো শার্ট জুড়ে রক্তাক্ত হয়ে গেল। এত পেটানোর পরও আশিরের রাগ কমছে না। আশিরের চোখ দিয়ে যেন আগুনের বারুদ পড়ছে। ক্যাম্পাসে থাকা সবাই আতঙ্কে চুপ করে আছে, কারো কিছু বলার সাহস নেই বলতে গেলে। দেখে মনে হচ্ছে সবাই আশির আহান চৌধুরীকে খুব ভালো করেই চেনে। তিথি তো এইসব দেখে আর না থাকতে পেরে বলেই উঠল, ভাইয়া কি বলছে শুনিস না? মরা যদি শখ থাকে তাহলে যা, পরে যেন বলিস না যে তোকে সতর্ক করিনি আমি। এসা ভয়ে কাচুমাচু হয়ে বলল, তোর ভাইকে থামা রাইসা, অযথা ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলবে, দেখ কি হিংস্রভাবে পেটাচ্ছে। আমি কি করবো বল? আমি কিছু বলতে গেলে আমাকে ধরে উল্টা পিটানি দিবে। ছেলেটা কিছু না করলে ভাইয়া কখনোই এভাবে মারতো না। জাহিদ তিথির দিকে তাকিয়ে তার কথা শুনছে। কোনো মেয়েকে জাহিদের ভালো লাগেনি, হঠাৎ ক্রাশ খেয়ে গেল নাকি? প্রথমবার কোনো মেয়ের বকবক শুনে জাহিদের ধ্যান লেগে গেছে, আর কোথাও খেয়াল নেই যে কি হচ্ছে এখানে। রাইসা দ্বিধায় পড়ে গেল। এখন যদি তার ভাইয়ার সিক্রেট ভাবির বোনের সামনে এসে যায় তাহলে বিপদ হয়ে যাবে। কারো জানা যাবে না যে তার ভাই আন্ডারওয়ার্ল্ডের নাম করা মাফিয়া। ফারজানার জন্য খুব কষ্টে ভালো পরিবারের পাত্র পেয়েছে। ভাইয়ার জন্য আপুর জীবনে কোনো প্রভাব পড়া যাবে না, যে করে হোক জিনিসটাকে গোপন রাখতে হবে। রাইসা যে তার ভাইকে খুব ভয় পায়, মারধর করার সময় কলেজের পিয়ন দেখে দৌড়ে প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপালের ছেলে রিফাত, যাকে আশির মারছে। প্রিন্সিপালের ছেলে বলে মাতাল অবস্থায় ক্লাস করার পারমিশন পেয়েছে। পিয়ন ডেকে এনে তার ছেলেকে বাঁচাতে বলে। প্রিন্সিপাল রুম থেকে বের হয়ে ক্যাম্পাসের সামনে গিয়ে দেখে তার ছেলেকে কেউ মারছে। যতই খারাপ হোক, নিজের ছেলে তো, রক্তের একটা টান আছে। প্রিন্সিপাল স্যারের রাগ উঠে গিয়ে আশিরের পিঠে হাত দিয়ে বলল, এই ছেলে, আমার কলেজে এসে আমার ছেলেকে মারছো কোন সাহসে? আশির পেছন দিকে ঘোরার সাথে সাথে প্রিন্সিপাল স্যারের চেহারার রং চেঞ্জ হয়ে গেল। হঠাৎ প্রিন্সিপাল ভয়ে কেঁপে উঠল। আশিরের পিঠ থেকে হাত নামিয়ে পায়ের নিচে বসে পড়ল। এমন ঘটনা ঘটে যাওয়ায় পিয়ন সহ উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। স্যার আশিরের পায়ের নিচে বসে বলল, ভাই আমার ভুল হয়েছে, সেদিন তো মাপ চেয়েছি, আবার কি কোনো ভুল হয়েছে ভাই? আমাকে বলেন, এখনই ঠিক করে দিচ্ছি। আশিরের এইসব মেলো ড্রামা একদম পছন্দ না। সব ড্রামাবাজ আশিরের লাইফে আসে কেন সে বোঝে না। খারাপ মানুষগুলো সব ভালো মানুষের মুখোশ ধরে আছে। প্রিন্সিপালকে দেখে কে বলবে যে এই লিপু একটা ধান্দাবাজ? কলেজ শিক্ষার জায়গা, কিন্তু কিছু মানুষ এটাকে ব্যবসা মনে করে।
তার ছেলে রিফাত একটা মেয়েবাস, ড্রাগস হয়ে সারাদিন ঘুরে বেড়ায়, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। সকাল থেকে ক্লাসের ঘটনায় আশির দেখেই যাচ্ছে, আর তার লোক সম্পূর্ণ ভিডিও কলে দেখিয়েছে। ঘুম থেকে উঠে আশির দেখেই রাগে কলেজে ছুটে আসে। এশার পেছনে তার লোকদের পাহারা দিয়ে রাখা আছে। এশা কি করে, কোথায় যায়, সব খবর আশিরের কাছে পৌঁছে যায়। আজ যদি সময় মতো না আসতো তাহলে এশার কি হতো? রিফাত ক্লাসে পুরো ঘন্টা এশার দিকে ননস্টপ তাকিয়েছিল। রিফাত তার ফোনে কিছু আপত্তিকর ছবি তুলেছে, যার কারণে আশির ফোনটা কেড়ে নিয়েছে। আশিরের মন যাচ্ছে এখনই শয়তানটাকে খুন করতে। ওর সাহস কিভাবে হয় আশিরের জিনিসে চোখ দেয়ার? আশির রাগীভাবে পা সরিয়ে বলল, ভুল না, পাপ। তোর এরকম কোলাঙ্গা ছেলে জন্মে দেশে মাত্র অপবিত্র করা ভুল হয়েছে, আর এইটার কোনো ক্ষমা হয় না। ঠিক সেই সময় রাহিম চৌধুরী আশিরকে অনবরত কল করেই যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। তাই কোনো উপায় না পেয়ে জাহিদকে কল করলো। এদিকে জাহিদের ধ্যান ভাঙলে ফোনের দিকে তাকিয়ে ভয়ে আছে, আঙ্কেল কিছু জানতে পারলো কি না। এখন যদি কোনো উল্টোপাল্টা প্রশ্ন করে তাহলে জাহিদ কি উত্তর দেবে? এতক্ষণ যে জাহিদের মন অন্যদিকে ছিল, সব চিন্তা বাদ দিয়ে জাহিদ রাহিম চৌধুরীর কল রিসিভ করলো। অপর পাশ থেকে রাহিম চৌধুরী রাগান্বিতভাবে বললেন, এই পাঠা, ফোন ধরিস না কেন? তোকে কতবার বলেছি আশিরের খেয়াল রাখবি, কোথায় যায় কি করে সেটার খবর দিবি। তোর ভাইয়ের থেকে ভাইয়ের বাপের কথা বেশি শোনা উচিত। কাল সারাদিন কোথায় ছিলি? জাহিদ কি বলবে বুঝতে পারছে না, তাই হঠাৎ করে মিথ্যে বলে ফেলল। আসলে আঙ্কেল, আসির ভাই বিজনেসের কাজে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে গেছিল। কাল রাতে ভিলায় এসে ঘুমিয়ে গেছে। আশির 2 সপ্তাহ চলে অফিসে যায় না। কাকে ভূগোল পড়াও তুমি? ক্লায়েন্টটা কি জাফর ছিল? আঙ্কে, মিথ্যা কথা বলছিস কেন? কতবার বলছি এইসব প্রতিশোধের মধ্যে যাস না, কিন্তু আমার কথা কে শুনে? অপদার্থ হয়েছে সবগুলা। আশির কি মনে করে কি তাকে আমি ভয় পাই, তাই কিছু বলি না? এটা একদমই তার ভুল ধারণা। ওর হিংস্রতা সম্পর্কে আমার ধারণা আছে। কারো ক্ষতি যেন না করে ফেলে সেজন্য চুপ থাকি। তোরা জানিস পুলিশ কেস হয়েছে? আমার ফ্রেন্ড পুলিশ ফোন করে জানিয়েছে। ওই হারামজাদাকে বাসায় আসতে বল, এখনই কথা আছে। সরি আঙ্কেল, আমি দেখছি ব্যাপারটা। এখন কোথায় আসিস? একদম মিথ্যা বলার চেষ্টা করবি না। জাহিদ না বললেও স্যার পরে জেনে যাবে। কি করার আর উপায় না পেয়ে কলেজের ঘটনা খুলে শোনালো জাহিদ। এগুলো শুনেই রাহিম চৌধুরীর মাথা হ্যাং মারল। নিজের একমাত্র ছেলেকে নিয়ে রাহিম চৌধুরী কী করবেন ভেবে পায় না। এত হিংস্রতা আশিরের মাঝে যে পরিবারের কারো কথা পর্যন্ত শোনে না। ছোট থেকে রাগ খুব বেড়ে যাচ্ছে ছেলের। বাবা হিসেবে ওনার শাসন এখন অকেজো হয়ে গেছে। রাহিম চৌধুরী সাহেব ক্ষিপ্ত হয়ে জাহিদকে বললেন, জি স্যার। বলেই ফোন কেটে দিয়ে শুকনো ঢোক গিলল জাহিদ। এখন না জানি বাসায় গেলে দুই বাবার ছেলে কি যুদ্ধ শুরু হয়ে যাবে। ভাবতে ভাবতে জাহিদ আশিরের মারধর থামানোর উদ্দেশ্যে পা বাড়ালো। জাহিদ অন্যমনস্ক থাকার কারণে খেয়ালই করেনি আশির পাবলিক প্লেসে সবার সামনে হুমকি দিচ্ছে। এখন গুলি বের করে না মারলেই হলো। জাহিদ ছুটে আশিরের সামনে গিয়ে কি যেন বলা শুরু করেছে। আশির শুনেই বেজায় রেগে জোরে বলল, তোমার আঙ্কেলকে বলো তার ছেলে বড় হয়ে গেছে, নিজের ম্যাটার নিজে সলভ করতে চায় না। চৌধুরী সাহেবকে চিন্তা করতে বারণ করো। জাহিদ আবার কানের কাছে আস্তে করে বলল, ভাই বাসায় চলুন, ওইখানে অনেক লোক জমা হয়ে গেছে। রাতের বেলায় ব্যাপারটা ফিক্সড করে দিব আমি। দেখুন পিছনে আপনাদের বোনের বান্ধবীরাও আছে। তৎক্ষণাৎ আশির পেছনে তাকিয়ে দেখে ভয়ে এশার মুখ লাল হয়ে ঘেমে একাকার অবস্থা। আশির নিজেকে সংযত করার জন্য তার হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করল। আশির প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলল, আজ ছেড়ে দিলাম, তৃতীয়বার যেন তোর কলেজ আসতে না হয় আমাকে। তোর ছেলেটা নিজের খেয়াল রাখিস। ধন্যবাদ ভাই, খেয়াল রাখবেন। প্রিন্সিপাল মাটি থেকে উঠিয়ে রিফাতকে নিয়ে চলে গেল। রিফাত চলে যাওয়ার সময় এমন লোক দিল যে চোখ দিয়ে বলছে, দেখে নিব তোদেরকে। আশির কিছুটা প্রতিশোধের আগুন দেখতে পেল রিফাতের মাঝে, কিন্তু প্রত্যাখ্যান করল না। আবার আশির ক্যাম্পাসে থাকা সবার উদ্দেশ্যে বলল, ড্রামা শেষ গাইস, এখানে দাঁড়িয়ে থেকে আর ড্রামা দেখার ইচ্ছে আছে নাকি?
কিছুক্ষণের মধ্যে ক্যাম্পাসের লোকজনদের ভিড় কমল। স্টুডেন্টগুলো দৌড়ে দিয়ে ক্লাসে চলে গেল। বাকিরা যে যার কাজে চলে যাচ্ছে। আশির বলেই হাঁটা শুরু করলো। এখন তার গন্তব্য সামনে দাঁড়িয়ে থাকা চুনরি ড্রেস পরা ভয়ে চুপসে যাওয়া মেয়েটির দিকে। জাহিদ ও আশিরের সাথে হাঁটার অগ্রসর হলো। আশিরের এদিকে আসা দেখতে পেয়ে তিথি ভয়ে রাইসার হাত চেপে ধরল। জাহিদ তিথির অবস্থা দেখে মুখ টিপে হাসল। আশির এসেই এশার সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো, যেন গর্ভের কাজ করে এসেছে। আশির নিচ থেকে উপর পর্যন্ত এশার দিকে তাকিয়ে কি যেন পর্যবেক্ষণ করছে, চোখ দিয়ে গিলে খাওয়া যাকে বলে। হঠাৎ করে আশির এশার হাত ধরে টেনে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আবার কি হলো ওনার? এত তাড়াতাড়ি ঘটনা ঘটল যে জাহিদ, তিথি, রাইসা সবাই হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এরকম হামলায় এশার ভয় যেন দ্বিগুণ হয়ে গেল। হাত ছাড়ানোর জন্য অহেতুক কাজ করছে, তবু ব্যর্থ হচ্ছে। এত শক্ত করে হাত ধরে আছে যেন হাতের চামড়া খসে যাবে। অসহায়ের মতো আশিরের দিকে তাকিয়ে এশা বলে উঠল, কি হয়েছে আপনার? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আশির কিছুটা ব্যঙ্গ করে বলল, তোমার রাজকুমারের কাছে নিয়ে যাচ্ছে। আমার পালকি বাইরে দাঁড়িয়ে আছে, চলো। তোমার ব্যবস্থাও বাকি আছে জান। আশিরের মুখে জান ডাক শুনে সবাই ভূত দেখার মতো চমকে গেল। রাইসা, তিথি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। তৎক্ষণাৎ রাইসা শুকনো ঢোক গেল। তিথির কানে হাত দিয়ে জোরে বলল। তিথির চিল্লানো শুনে জাহিদ বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? চিল্লাচ্ছ কেন? রাইসা তিথি যতটা না শকড হয়েছে ততটা কুলভাবে জাহিদ বিষয়টাকে নিল। জাহিদ আগে থেকে সব কিছু ধারণা করে নিয়েছে। একটা পিচ্ছি মেয়ের জন্য তার ভাই রাগ কন্ট্রোল করলো। ভাবা যায় ছেলে মানুষ মাফিয়াগিরি করতেই পারে, তাই বলে কি মনে প্রেম থাকবে না? অল্প বয়সী মেয়ের প্রেমে পড়লে দিন দুনিয়ার হুঁশ থাকে না, যেমনটা জাহিদের সাথে আজ হয়েছে। এবার নতুন কি? আর আশির যে কি পরিমাণ ঠোঁটকাটা সেটা জাহিদ ভালো করেই জানে। নিজের বাবাকেই ছাড় দেয় না, আবার বোনের সামনে বলা তো ডাল ভাত খাওয়ার সমান। এসে মনে মনে বলতে লাগলো, লোকটা যে কি সমস্যা বুঝি না আমি। সবটা সময় গায়ে পড়ে কথা বলতে আসে। আমি কি বলেছি আমার পেছনে ঘুরঘুর কর? কিছু না করতেই হাত ধরে টানাটানি করে, লুচু কোথাকার। তাকে ভাইয়াও বলা যায় না। যত সব, সবার সামনে জান বলে দিলি খবিস বেটা একটা। সবাই কি ভাববে আমার ব্যাপারে? লজ্জা শরমের মাথা খেয়ে এসেছে লোকটা। আশির এশার হাত ধরা অবস্থায় জাহিদকে বলল, তুমি তিথি রাইসাকে বাসায় রেখে আসো, আমি এশাকে পৌঁছে দিয়ে আসবো। না, আমি যাব না। আচ্ছা, তোমার ইচ্ছা। তোমার বাসায় যেতে না চাইলে আমার বাসায় চলো। ভয়ে আমতা আমতা করে এশা বলল, কি? না মানে আপনার সাথে আমি বাসায় যাব না। তোমার থেকে আমি পারমিশন চেয়েছি? তুমি না চাইলেও আমার সাথে যেতে হবে তোমার। বলেই আশির এশার হাত টানতে টানতে নিয়ে চলে গেল। এদিকে উপস্থিত সবাই হা করে ওদের যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নিজের বড় ভাইকে আটকানোর ক্ষমতা রাইসার নেই। জাহিদ ওদের থেকে চোখ সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হা করে তাকিয়ে না থেকে চলুন, আপনার বাসায় রেখে আসি। অন্যদিকে আশির গাড়িতে করে এশাকে বাসায় নিয়ে যাচ্ছে। রীতিমতো গাড়ির মধ্যে কোনো কথা নেই। এশাও চুপটি করে জানালার দিকে ভয়ে বসে আছে। আশির কয়েকবার মিরর গ্লাসে তাকিয়েছে। ড্রাইভ করা অবস্থায় আশির ফোনে কার সাথে যেন কথা বলছে। কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে এশার কোনো খেয়াল নেই। এশাকে চুপ থাকতে দেখে আশির জোরে গাড়ি ব্রেক কষল। সিট বেল্ট লাগানো ছিল বিধায় ধাক্কা দিয়ে পড়ে যায়নি, তবুও ভয়ে চোখ বন্ধ করে নিল। এশা চোখ খুলে দেখে আশির গাড়িতে নেই। এদিক ওদিক তাকিয়ে আশিরকে খুঁজে না পেয়ে আরও ভয় পেয়ে গেল। গাড়ি থেকে নেমে দেখে আশির একটা মেয়ের সাথে রেস্টুরেন্টের সামনে কথা বলছে। হঠাৎ রেস্টুরেন্টে কেন নিয়ে আসলো? এশাকে দেখে মেয়েটা হাসি মুখে দৌড়ে কাছে এসে বলল, তুমি এশা রাইট? হোয়াট এভার, ভেতরে আসো পিচ্চি। কিছু না বলেই মেয়েটার সাথে এশার রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করল। মেয়েটি দেখতে খুবই সুন্দর, এশার বয়সে অনেক বড় হবে। যদিও ছেলেরা তবুও আপু বলে সমর্থন করা উচিত, তাই এশা বলল, আপুর রেস্টুরেন্টে কেন নিয়ে আসলেন? এখন দুপুর হয়ে গেছে প্রায়। সকালে আমি কিছু খাইনি, কাজ ছিল আমার। তুমিও হয়তো খাওনি। আরিশকে বললাম, সে নাকি বিজি, তাই তোমাকে সাথে নিয়ে আসতে বললাম। ও হ্যাঁ, পরিচয় তো দেওয়া হয়নি, আমি তোমার আরিশ ভাইয়ার গার্লফ্রেন্ড মিতু।
মিতু আপুর কথা শুনে কেন জানে না এক মুহূর্তে সবকিছু খালি খালি লাগছে। এসা কিছুই ভাবতে পারছে না, মনে হচ্ছে কেউ এশার সাথে প্রতারণা করেছে। মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। যদি আশিরের গার্লফ্রেন্ড থাকেই তাহলে এতদিন এগুলো কি ছিল? এশাকে কেনই বা তার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করাতে রেস্টুরেন্টে নিয়ে আসলো? তবুও চুপ করে একটা চেয়ারে বসে পড়ল। মিতু আপুর থেকে জানতে পারল আশির নাকি ওয়াশরুমে গেছে। আশির আসলে খাবারের অর্ডার করবে। কিছুক্ষণ পর আশির ফ্রেশ হয়ে শার্টের হাতা ফোল্ড করে রেস্টুরেন্টের টেবিলে এসে বসলো। আশির হাতে মেনু কার্ড নিয়ে ওয়েটারকে ডেকে অর্ডার করলো। এশা শুধু আশিরের চেহারার দিকে তাকিয়ে ভাবছে যে মানুষ কত নিখুঁত অভিনয় করতে পারে। এশাকে তাকিয়ে থাকতে দেখে আশির বলল, কিছু লাগবে এসা? এই নাও মেনু, তোমার পছন্দের মতো অর্ডার করো। তবুও প্রত্যুত্তরে এশা কিছুই বলল না। আশিরের সাথে কথা বলার রুচি হচ্ছে না। কেন খারাপ লাগছে সেটা জানে না, কিন্তু এশার তার সাথে কোনো কথা নেই। আশিরের থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিল। আশির এক খটকা লাগলো যে চঞ্চল মেয়ে বকবক না করে থাকতে পারে না। সে চুপ করে এত ঘন্টা বসে আছে কি করে? নাকি বাসায় না রেখে আসার জন্য রাগ করেছে? আশিরের ভাবান্তরের মাঝে ওয়েটার খাবার নিয়ে আসলো। এশার জন্য আশির খাবার আলাদা করে সার্ভ করে দিতে যাবে, তখনই মিতু আশিরের হাত টেনে ধরে বলল, জানিস আজ আমাদের অফিসে নতুন বস আসবে। কাল নাকি যে ভালো প্রেজেন্টেশন দেবে তাকে অফিস হেড বানাবে। আই এম সো এক্সাইটেড। আরিশ, আশির নিজেকে মিতুর কাছ থেকে সরে নিয়ে বলল, তোর কি গায়ে না পড়লে হয় না মিতু? দেখছিস সামনে একটা পিচ্ছে বসে আছে, তো উল্টোপাল্টা কাজ। তুই আর বড় হবি না? মিতু বাচ্চামো করে বলে উঠল, বড় কেন হব বল? আমাকে বড় মানুষ বানানোর দায়িত্ব আমার জামাইকে কখন দিয়ে দেব সেই অপেক্ষায় আছি। আই নো, চুপ করে খা এখন। আশির আর মিতুর কথা শুনে এশার রাগ সপ্তম আকাশে উঠে গেছে। এরা এমনভাবে কথা বলছে যেন এশা না থাকলে আরও কত কি করত। এশাকে এখানে ইগনোর করে কি সুন্দর গল্প শুরু করে দিয়েছে। ইস, নিজেকে এখন উড়ে এসে জুড়ে বসা মেয়ে বলে মনে হচ্ছে। এতই যখন পীড়িত, তাহলে এশাকে আনলি কেন বজ্জাত? না, আর নিতে পারছে না। তাই হাতে থাকা কাঁটা চামচ নিজের হাতে জোরে করে বসিয়ে দিল। এতটাই জোরে বসিয়েছে যে হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কিন্তু এশার কোনো বহিঃপ্রকাশ নেই। মুখে হাসি রেখে সামনে ওদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ আশির মিতুর সাথে কথা বলছিল। আশির খাবার খাওয়ার মাঝে একবার এশাকে দেখে কেমন যেন অন্যরকম লাগলো। কিছুক্ষণ পর চেয়ারের নিচে কিছু ভেজা জিনিস আশির অনুভব করল। আশির টেবিলের নিচে কিছুটা ঝুঁকে দেখে অবাক হয়ে গেল। পুরো চেয়ার জুড়ে লাল রক্তবর্ণ হয়ে আছে। আশিরের রক্তের সাথে ছোটবেলা থেকেই সম্পর্ক। খুব ভালো করে জানে এটা কোন জায়গা থেকে আসে। আশির আতঙ্কে চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়ে এশার দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে জোরে চিল্লিয়ে বলে উঠল, এশাই। রেস্টুরেন্টে থাকা লোকজন আশিরের চিৎকার শুনে সেদিকে ঘুরে তাকালো। এত জোরে চিৎকারে এশা ভয় পেলেও রাগের মাঝে সব চাপা পড়ে গেল। আশিরের পাশে মিতু ভয়ের চোটে বুকে হাত দিয়ে বসে আছে। এশা তবুও স্থিরতা বজায় রেখে নিচু হয়ে হাত শক্ত করে বসে আছে। আশির টেবিলের নিচ থেকে এশার হাত ধরে টেনে দাঁড় করে নিল। এশার হাতের অবস্থা দেখে মিতুর ভয়ের রেশ বেড়ে গেল। মিতু অবাক হয়ে ঝটপট দাঁড়িয়ে গেল। রক্তের ছোপ ছোপ লাল লাল দাগ পড়ে গেছে হাতের কবজিতে। হাতের আঙুলগুলোতে কাঁটা চামচের দাগ সুস্পষ্ট। কখন কিভাবে কেন এমন হলো কেউ জানে না। এদিকে আশির নিজের চোয়াল শক্ত করে এশার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তোর মাথা ঠিক আছে এশা? কি করেছিস সেটা? তবুও এশার মুখে কোনো কথা নেই। এশা মাথা নিচু করেই আছে দেখে আশিরের রাগ আরও বেড়ে গেল। আশিরের মাথা এখন বিগড়ে যাচ্ছে। রাগের মাথায় কি করে বসবে ঠিক নেই। এশার বাহুদয় ধরে হাত ঝাঁকিয়ে নিজের কাছে এনে আশির রাগান্বিত গলায় বলল, হোয়াট? কথা বলছিস না কেন? তোকে বাসায় রেখে আসলাম না বলে রাগের বসে তুই এমন করলি, তাই না? এত জেদ যে তোর নিজের ক্ষতি করতে পর্যন্ত দ্বিধাবোধ করলি না? আশির এমন জোরে হাত চেপে ধরেছে যে এশার চোখ দিয়ে অশ্রু আসার উপক্রম। কাঁটা চামচ হাতে বসানোর পরও এত ব্যথা লাগেনি যতটা না তার এখন লাগছে। এশা কান্না ভেজা চোখে আশিরের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। আশিরের চোখ মুহূর্তের আগে রক্তবর্ণ ধারণ করেছে, কিন্তু এখন ভয় পেলে চলবে না। এশা চোখ বড় বড় করে রাগের মাথায় আশিরকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি সমস্যা আপনার? একদম আমার কাছে আসবেন না, শোবেন না আমায় একদম।
নিজেকে কি ভাবেন আপনি? আপনার কথা মতো দুনিয়া চলবে? আমার যা ইচ্ছে আমি তাই করব। আচমকা ধাক্কা দেয় আশির কিছুটা পিছু পা হয়ে যায়। এশার প্রত্যুত্তর শুনে আশির রেস্টুরেন্টে থাকা কাচের টেবিল নিজ হাত দিয়ে সজোরে ভেঙে ফেলল। পুরোটা কাঁচ ভেঙে চুরমার হয়ে যাওয়ায় পরও আশিরের রাগ কমছে না। রেস্টুরেন্টের গেটের সাইডে লোহার স্টিক নিয়ে চারিদিকে যতগুলো টেবিল ছিল সব এক এক করে ভাঙছে। সব কাজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছিটে গেল। সে কি ভয়াবহ শব্দের সমারোহ! রেস্টুরেন্টে উপস্থিত কাস্টমারগুলো ভয়ে দৌড়ে পালাতে লাগলো। রেস্টুরেন্টের মালিকের সাথে কয়েকজন সিকিউরিটি গার্ড ভয়ে ভয়ে গিয়ে আশিরকে আটকানোর চেষ্টা করতে উদ্যোগ নিল। ওদেরকেও আশির ছাড় দেয়নি। এমন ভয়াবহ শব্দের প্রতিধ্বনিতে এশা চোখ খিচে বন্ধ করে নিল। এতক্ষণ ভয় না পেলেও এখন এশার খুব ভয় করছে। হৃৎপিণ্ডের হার্টবিট ওঠানামা করছে। কিছু সেকেন্ড পর চোখ খুলে দেখে আশিরের হাত দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, তবু ভাঙচুর করেই যাচ্ছে। এতক্ষণে এশার হুঁশ ফিরল। কেন যে বোকামিটা করতে গেল? এখন কি করবে এশা? এশার উপরের রাগ অন্য কারো উপরে ঝাড়ুক এটা চায় না। আশির একটা সিকিউরিটি গার্ডকে মারতে নিলে এশা তার সামনে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ এশার রক্তাক্ত হাতের উপরেই আশিরের হাত চেপে ধরল এমনভাবে যে জর্জরিত কণ্ঠে বলে উঠল। চোখ দিয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। চোখের পানি দেখে আশিরের একটুও মায়া হচ্ছে না বিধায় দাঁতের দাঁত চেপে বলল, এখন কাঁদছিস কেন? যখন এবার একটা জঘন্য কাজ করলি তখন চিন্তা করা উচিত ছিল। তোর সাহস কিভাবে হয় আমার সাথে এই টোনে কথা বলার? তুই কি ভাবছিস তোর জেদের আমি ধার ধারি? আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে তোকে টাচ করব। তুই কি বলার? রেস্টুরেন্টে এমন সিনক্রেট কেন করলি? এক্ষুনি জবাব দিবে। এশার দু চোখ বেয়ে অশ্রু চলে আসলো। এশা বেথায় আমথামতা করে বলল, উফ, হাতে ব্যথা পাচ্ছি, ছাড়ুন প্লিজ। আশির রাশবাড়ি গলায় বলল, লাগো, ব্যথা পর কাজ করলে তো ব্যথা লাগবে। কিছুক্ষণ দুজনেই চোখে চোখ রেখে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এশা চোখ দিয়ে যেন তার সকল অভিমান ব্যক্ত করছে আশিরের কাছে। আশির ভেবেছে বাসায় রেখে আসেনি দেখে এশা জেদে এমন কাজ করল, কিন্তু না। এশার মনে মিতুর কথাগুলো কাটার মতো বুকে বিঁধে গেছে। এই অনুভূতিকে এশা কী নাম দেবে, কিভাবে আশিরকে বোঝাবে? তার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই পরিবারের অনেক আদরের মেয়ে এশা। এশার রাগ জেদ তার কাছে আপনজন ছাড়া কেউ দেখেনি। অত্যাধিক রাগী হলেও সবার সামনে প্রকাশ করে না। কিন্তু আজ হঠাৎ এশা নিজেকে সংযত করতে পারেনি। এশা ব্যথায় চোখ বন্ধ করে নিল, যেটা আশিরের দৃষ্টিগোচর হলো। অনেক কাছাকাছি থাকার কারণে আশিরের ঘোর লেগে গেল। এশার ভেজা পাপড়িগুলো আশির অতি যত্নে ছুঁয়ে দিল। আশিরকে বুঝতে পারল এশার চোখের অভিব্যক্ত কথা। এত কেন মায়া এই মেয়েটার মাঝে আশির বুঝতে পারে না। এই মেয়েটাকে 2 বছর আগে থেকে আশির চেনে। আগের এশা আর এখনের এশার মাঝে অনেকটা মিল আছে। সেই চঞ্চলতা, রাগ, ভীতি, জেদ, অভিমান, মিশুকতা, বাচ্চামো স্বভাব কিছুই বদলায়নি। এই ব্যাপারগুলোই এশার দিকে আশিরকে টানে। মেয়েটাকে দেখলেই সব রাগ গায়েব হয়ে যায়। আশির একটা জিনিস লক্ষ্য করল, তার এশা এখন বেশ সুন্দরী রমণীতে পরিণত হয়েছে। তাই তো সব ছেলেদের নজর আশিরের এশা জানের ওপর পড়ে। এসব ভেবেই এশার ওপর থেকে রাগ কমে গেল আর হেসে দিল আশির। হঠাৎ আশিরের এমন হাসি দেখে এশা অবাক না হয়ে পারল না। মিতু আপু এতক্ষণ যাবৎ তাদের দিকেই তাকিয়েছিল। কি হচ্ছে মিতু কিছুই বুঝতে পারছে না। রেস্টুরেন্টের ম্যানেজার এসে আশিরকে ভাঙচুরের ক্ষতিপূরণ নিতে চাইল না, কিন্তু আশির জোর করে সব টাকা শোধ করে দিল। আশিরকে সবাই চেনে, তাই কিছু বলার সাহস পায় না। আশির এশার থেকে দূরে গিয়ে পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে টাকা জমা দিল। রাগ কন্ট্রোল করতে সে কিছুক্ষণ দীর্ঘশ্বাস নিল। মিতু কিছু বলতে যাবে তার আগেই এশাকে সবার সামনে আশির কোলে নিল। আচমকা এমন ঘটনার জন্য এশা প্রস্তুত ছিল না। আশিরের শক্ত বাহুডোর হাত দিয়ে এশা খামচে ধরল। আশির এশাকে কোলে রাখা অবস্থায় মিতুকে বলল, তুই সব খাবার শেষ করে বাসায় যা, আমি এসে হসপিটালে নিয়ে যাচ্ছি। মিতুর জবাব না শুনেই এশাকে কোলে নিয়ে আশির ধূপধাপ পায়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হলো। এখন এশার নিজের অদ্ভুত কাজে নিজের মাথা ফাটাতে মন যাচ্ছে। মিতু কী যে ভাবছে তার ব্যাপারে কে জানে। আশিরের রাগ কিছুটা কমলেও কিছু যায় আসে না। এশার এখনও মিতু আপুর কথা কানের কাছে বাজছে। জেদের বসে এশা হাত পা অযথা ছোটাছুটি করতে লাগলো। এশার দিকে রাগি লুকে তাকিয়ে আশির তেতে বলল, হোয়াটস ইউর প্রবলেম? এরকম চিংড়ি মাছের মতো লাফাচ্ছে কেন? বেশি লাফালে পচের ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসবো, স্টুপিড মেয়ে।
এশা চোখ ছোট ছোট করে বলল, নিচে নামান, আমার হাতে সমস্যা, পায়ে না, হেঁটে যেতে পারবো আমি। তোমার পাছে ভেঙে দেয়নি, শুক্রিয়া আদায় করো আল্লাহর কাছে। প্রথমবার দেখে ক্ষমা করলাম, নেক্সট টাইম পাকনামি করলে তোমার একটা হাতটি আমি আস্ত রাখবো না। আই এম ড্যাম সিরিয়াস এশা। এশা মনে মনে বলতে লাগলো, আসছে আমার পা ভেঙে দিতে যত সব। তুই আমার পা ভাঙবি আর আমি চুপ করে বসে থেকে দেখবো? হ্যাঁ, আমাকে কি তোর মহান টিভি সিরিয়ালের ন্যাকা নায়িকা মনে হয়? আমার সাথে লাগতে গেলে না মোটেও ছেড়ে দিব না তোকে। নিজের গার্লফ্রেন্ড থাকতেও আমার পিছনে ঘুরতে হবে কেন তোর রে? হ্যাঁ, শুধু ভয় পাই বলে কিছু বলি না, ক্যারেক্টারলেস ব্যাটা একটা। কিছুক্ষণের মধ্যে গাড়িতে করে তারা গন্তব্যে পৌঁছে গেল। আশির এত জোরে গাড়ি চালিয়ে এনেছে যে কোথায় এসেছে এশা খেয়াল করেনি। তখন হাতে ব্যথা না পেলেও এখন খুব জ্বালাপোড়া করছে। বাসায় যদি কেউ জানে এশার কর্মকাণ্ডের কথা, তাহলে উড়াধুরা বকা খাওয়া লাগবে। কিন্তু সবাইকে কি উত্তর দেবে? গাড়ির জানালা দিয়ে দেখে আশির তাকে হসপিটালে নিয়ে এসেছে। এশা যে হসপিটাল যাবে না এটা তো বলতেই ভুলে গেছে। ইঞ্জেকশন যদি দেয় তখন কি হবে এশার? ছোট থেকেই হসপিটাল দেখলেই তার ভয় করে। ভয়ে ছোট্ট করে জিহ্বা দিয়ে এশা ঠোঁট ভেজালো। হঠাৎ গাড়ির জানালা দিয়ে এশা এমন একজনকে দেখতে পেল যেটা সে কল্পনাই করেনি। এই লোকটা এখানে কি করছে? কেন আবার দেশে ফিরে এসেছে? এশাকে জ্বালিয়ে কি তার এখনো মন ভরেনি? এতদিন এশার পরিবার তাকে প্রোটেক্ট করে রেখেছিল, কিন্তু এখন এশা একা হসপিটালে এসেছে। ভয়ে এশার মুখ মুহূর্তেই ঘেমে গেল, হাত বরাবরের মতো ভয়ে কাঁপছে। আশির গাড়ি থেকে নামতে যাবে এমন সময় এশা একটা দুঃসহ কাজ করে বসল। আশির গাড়ি থেকে নামতে যাবে এমন সময় এশা একটা দুঃসহ কাজ করে বসল। কিছু না ভেবেই আশিরকে হুট করে জড়িয়ে ধরে এশা কান্না করে দিল। আশির তৎক্ষণাৎ থমকে গেল। মেয়েটার মতিগতি কিছুই মাথায় ঢুকছে না। এশার অশ্রুগুলো আশিরের শার্টের উপর আলিঙ্গন করছে। গাড়ির উইন্ডো লাগিয়ে আশির পেছন দিকে ঘুরে এশাকে দেখে চিন্তিত হয়ে পড়ল। এমন কি হলো যে মেয়েটা ভয়ে কাঁপাকাঁপি করছে? এশার মুখ উপর দিক করে আশির শান্ত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? হাতে কি খুব বেশি ব্যথা করছে? আশিরের শার্টের কলার চেপে এশা আরো জোরে কান্না করে দিল। অস্থির হয়ে কাঁপা কাঁপা গলায় আশিরকে জড়িয়ে নিয়ে এশা বলল, প্লিজ আমাকে বাঁচান। আশির ওই লোকটা আবার দেশে ফিরে এসেছে। এখনই আমাকে বাসায় রেখে আসুন প্লিজ। আই এম সরি আজকের জন্য, এমনটা আর কখনো করবো না। প্লিজ হেল্প মি। আশির হসপিটালের চারিদিকে ঘুরে খেয়াল করছে যে এশা কোন লোকের কথা বলছে। এশার এমন অবস্থা দেখে মনে হচ্ছে প্যানিক অ্যাটাক হয়েছে। অবশ্যই কোনো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাছাড়া এত ভয় পাওয়ার কথা না। এই সময় কিছু জানতে চাইলেও এশা বলার অবস্থায় নেই। তাই এশাকে খুব যত্নে বুকের উপর রেখেই গাড়ি স্টার্ট দিল আশির। কিন্তু আশির জেনেই ছাড়বে কি এমন অদ্ভুত ব্যাপার ঘটেছে। আর কে সে? লোকটি যেই হোক না কেন, হাতে পেলে জীবন্ত কবর দেবে তাকে। পুরো ঘটনা না জানা অবধি আশিরের মন শান্ত হবে না। কিছুক্ষণের মধ্যেই ড্রাইভ করে আহমেদ ভবনে পৌঁছে গেল। আশির এসেই কার গাড়ি ড্রাইভ করলো, তবুও এশা চুপটি করে আশিরের বুকে মাথা দিয়ে আছে। বাসায় এসেছে কিনা সেদিকে কোনো খেয়াল নেই। ভয়ে হার্টবিট সাধারণত কাঁপছে। আশিরের বুক বরাবর কাঁপুনিগুলো পৌঁছেছে। আশির ব্যাপারটাকে হালকা করার জন্য এশার কানের কাছে এসে বলল, সারাদিন কি আমার বুকের উপরে থাকার শখ জেগেছে জান? সকালে আজ পূরণ করতে পারবো না, আমার অনেক কাজ আছে, উঠো। হঠাৎ আশিরের কথা করণালীতে পৌঁছতে এশা বেশ লজ্জায় পড়ে গেল। এসব মাথা উপর দিকে তুলে আশিরের চেহারাখানা খুব কাছে দেখে তাড়াতাড়ি উঠে পড়ল। গাড়ির জানালা দিয়ে সে দেখল বাসায় চলে এসেছে। আশির গাড়ি থেকে নেমে এশার জন্য গেট খুলে দিল। এশা তড়িঘড়ি করে বাসার ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল, তখনই পেছন থেকে আশির তার হাত টেনে ধরল। কি কমন সেন্স বলতে কিছুই নেই? এশা অবাক হয়ে বলল, মানে? আমাকে বাসার ভিতরে যেতে বলা উচিত তোমার। মেহমানদের খাতির করতে পারো না তুমি? এত ঝামেলার পর তোমাকে বাসায় পৌঁছে দিলাম, বাট নো সরি, নো থ্যাংক ইউ। সরি বলেছি তো, আমার কাছে আমি খুবই লজ্জিত। এমনটা করা ঠিক হয়নি আমার, কিন্তু থ্যাংক ইউ বলবো না কেননা আপনার জন্যই আজ সব ঝামেলা হয়েছে। আর বাসায় আসতে বলবো কেন আপনাকে? আপনার তো অনেক কাজ আছে তাই না? ইদানে খুব বেশি কথা বলো তুমি এসা। গাড়িতে বিড়ালের মতো মিউ করে আসছো, আর যেই বাসায় পৌঁছে দিলাম পুরো কথা বলে ধরুন চেঞ্জ। লোকটা কে ছিল? কেন তাকে দেখে ভয় পেয়েছিলে? আশির যদি সব জেনে যায় তবে এইসব ঘটনা আশিরকে জানতে দেয়া যাবে না।
কি করে কথা ঘোরাবে কিছুই বুঝতে পারছে না। আশির এশার উত্তর জানার জন্য গম্ভীর হয়ে মুখের দিকে তাকিয়ে আছে। প্রথমে এশার নিজের পরিবারের সদস্যকে জানানো উচিত, তারপর তারা যা ভালো বুঝবেন। আজ অনেক বছর পর এশার এমন প্যানিক অ্যাটাক হয়েছে। এই লোকটা যদি আজ এশাকে দেখে ফেলতো তাহলে বিপদ হয়ে যেত। কিছু একটা বলে ম্যানেজ করতে যাবে ঠিক সেই মুহূর্তে আশিরের ফোনে কল আসলো। আশির ফোনের স্ক্রিনে দেখতে পেল চৌধুরী সাহেব কল করেছে। আশির জানে কিসের জন্য, ছেলের চিন্তায় মগ্ন উনি। নিজের বাবা না হলে কবে বিহিত করে ছাড়ত। বাবাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু ওনার ভুলের জন্য ১৯ বছর আগে এতগুলো প্রাণ গিয়েছিল। এই কথাটা আশির কিছুতেই ভুলতে পারে না। সময়ের সাথে মরীচিকার ঘা আরও তীব্রতর হয়েছে। আশির রিসিভ করার সাথেই ওপাশ থেকে রাহিম চৌধুরী বলে উঠলেন, এখনই মারামারি থামানোর চেষ্টা করো। কারো কিছু হলে আজকে আশিরের সাথে বোঝাপড়া হবে। তুমি কোথায় থাকো আশির? সে কখন বাসায় আসতে বলেছে? সকাল থেকে বিকাল হয়ে গেছে, তবুও বাসায় আসার নামগন্ধ নেই। তুমি কি ঠিক করে রাখছো আমার কথা শুনবা না? আমার ব্যাপারে খোঁজ নেওয়া কবে থেকে শুরু হয়েছে? তোমার কুলাঙ্গার ছেলের জন্য এত দুশ্চিন্তা করতে হবে না। বাসায় গিয়ে কথা বলছে, রাখি। এখনই বাসায় দেখতে চাই তোমাকে। যেখানেই থাকো না কেন 10 মিনিটের মধ্যে না আসলে তোমাকে দেখিয়ে দিব আমিও তোমার বাবা। চৌধুরী সাহেব কথাটি বলে ফোন রেখে দিলেন। এদিকে আশির কিছুটা বিরক্ত হয়ে এশার দিকে তাকালো। এশা কান পেতে আশিরের কথা শুনছিল এতক্ষণ, কেননা আশির এখনও তার হাত ছেড়ে দেয়নি। হাত না ছাড়লে বাসায় যাবে কিভাবে? একজন মানুষ ফোনে কথা বলছে, অবশ্যই শুনে বুঝবে, কিন্তু এই অদ্ভুত মানুষের কথা এশার মাথার উপর দিয়ে যায়। আশির এবার এশার হাত ছেড়ে দিয়ে রাগীভাবে স্মিত কণ্ঠে বলে উঠল, কিছু প্রশ্ন করলে একটা সঠিক উত্তর পায় না তোমার কাছে। কি লুকাচ্ছ? কেন রেস্টুরেন্টে এমন করলে? সব জানতে কতক্ষণ? তারপর তোমার একটা বিহিত করব। গট ইট এশা? গট ইট এশা? এমন একটা হুমকি দিয়ে চোখ রাঙিয়ে গাড়ি স্টার্ট করে চলে গেল। আশিরের হুমকি শুনে ভয়ে এশা শুকনো ঢোক গেল। সব জানার পর আশিরের কি রিয়াকশন হবে সে কথা বাদ দিলাম, কিন্তু বাসায় হাতের এমন অবস্থা দেখলে বিপদ হয়ে যাবে। কত যে বকা শুনতে হবে কে জানে। আল্লাহ যেন এশার উপর সহায় হয়। কলেজ থেকে আসতেও দেরি হয়ে গেছে। ওড়না দিয়ে হাত লুকিয়ে এশা এদিক ওদিক তাকিয়ে চেক করে বাসায় চুপ করে পা টিপে টিপে যাচ্ছে। বিকেলবেলা আহমেদ ভবনের বাসায় সবাই ছাদে গিয়ে বসে থেকে আড্ডা দেয়, যার কারণে এই যাত্রার সবার দৃষ্টি থেকে বেঁচে গিয়ে এশার নিজের রুমে চলে আসলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ফার্স্ট এড বক্স নিয়ে এসে হাত ব্যান্ডেজ করতে ব্যস্ত হয়ে পড়ল। হাতের মাঝে রক্তগুলো শুকিয়ে গেছে একদম, কিছুটা জ্বলছে, কিন্তু নিজের দোষে আজ কষ্ট পেল। কেন এত রাগ উঠে বোঝে আসে না। তাই ঠিক করলো এখন থেকে আশির ভাইয়ার থেকে দূরে থাকবে। তার গার্লফ্রেন্ড খারাপ ভাবতে পারে, তাছাড়া মিঙ্গেল ছেলেদের এশার দেখতেই ইচ্ছে করে না। অন্যের জিনিসে নজর দেওয়ার অভ্যাস নেই। আশিরের গার্লফ্রেন্ড আছে জেনে হঠাৎ এশার কষ্ট পাওয়ার তো কথা না, তাহলে কি এশা তার প্রেমে পড়ে যাচ্ছে? অন্যদিকে আশির গাড়ি নিয়ে ফুল স্পিডে 10 মিনিটের আগেই চৌধুরী মহলে পৌঁছে গেল। বাসার সামনে দাঁড়িয়ে পাশে একটা মার্সিডিস দেখতে পেল। বাসায় কোনো অতিথি এসেছে কিনা আশির ভাবছে। 2-3 দিন চলে গেছে চৌধুরী মহলে আসা হয় না। নিজের ক্ষত এই বাসাতে প্রবেশ করলে বেড়ে যায়। গাড়ি বাসার সামনে রেখে দারোয়ানকে চাবি দিয়ে পার্কিং করতে বলে। বাসায় ঢুকতেই চৌধুরী সাহেব জোরে চিল্লিয়ে বললেন, দাঁড়াও আশির। আগে ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলছি। আমারও কিছু বলার আছে। আর হ্যাঁ, মাকে এর মধ্যে জড়াবেন না। চৌধুরী সাহেব দীর্ঘশ্বাস ফেলে আশিরের যাওয়ার দিকে তাকিয়ে আছেন। আশির উপরে গিয়ে জাহিদকে কল দিয়ে বাসায় কাজের জন্য আসতে বলল। জাহিদ দুপুরে রাইসা তিথিকে বাসায় রেখে গেছে, এখন আবার যেতে হবে ভেবে জাহিদের খুব অলসতা কাজ করল। আশির ভাইয়ের কথা তো ফেলতে পারে না, এটা জাহিদের মাফিয়া গ্যাংয়ে যোগ দেওয়ার আগে ভাবা উচিত ছিল। রাইসা তিথিকে পৌঁছানোর সময় আশির বাসায় আসেনি বলে জাহিদ ভেতরে আর প্রবেশ করেনি। বিকেল পর্যন্ত চৌধুরী মহলে থাকলে আঙ্কেলের অনেক কথা শুনতে হতো। জাহিদ আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আশির ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে তার বাবা একজনের সাথে সোফায় বসে গল্প করছে। আশির ভাবছে এই সময় বাসায় কে আসতে পারে, তাও আবার মার্সিডিস নিয়ে। আশির সোফার ওইদিকে হেঁটে গিয়ে কিছুটা ঘুরে ছেলেটাকে দেখে শকড হয়ে বলল, জুবায়ের তুই?
জুবাইর হচ্ছে আশিরের ছোটবেলার বন্ধু। একসাথে তারা কলেজের গণ্ডি পেরিয়েছে। জুবাইরের বাবা গোলাম মোস্তফা আর আশিরের বাবা রাহিম চৌধুরী বিজনেস পার্টনার তো বটেই, সাথে পারিপার্শ্বিকভাবে অনেক ভালো বন্ধুত্ব আছে। আশিরের কলেজ জীবন শেষ হওয়ার সময় জুবাইর মালয়েশিয়াতে হায়ার স্টাডির জন্য চলে যায়। এর মাঝে তাদের তেমন যোগাযোগ হয়নি। জুবাইর খুব একটা সুবিধার মানুষ না, ছোট থেকেই অকারেন্সের সাথে জড়িত। জুবাইর মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল, মানে মেবাস বলা চলে। হঠাৎ জুবাইরকে এখানে দেখে আশিরের কিঞ্চিত বিরক্ত লাগছে। আশিরের মুখে জুবাইরের ডাক শুনে রাহিম চৌধুরী সহ উপস্থিত লোকজন তাকালেন। জুবাইর সোফা থেকে উঠে এসে আশিরকে জড়িয়ে ধরল। আশির পিঠে থাবা দিয়ে সরে গেল। জুবাইর সরু গলায় বলল, আরে আসির দোস্ত, কি অবস্থা? কত বছর পর তোকে দেখলাম। সেই বডি বানিয়েছিস দেখছি। জিম করিস নাকি? মালয়েশিয়া চলে গিয়েছি বলে কি আর খোঁজ নিবি না রে? এত পর হয়ে গেছে আমি। আশির অনেকটা বিরক্ত হয়েছে ঠিকই, কিন্তু মুখে তো আর প্রকাশ করা যাবে না। খুব গায়ে পড়ার স্বভাবটা এখনো যায়নি। ছেলেটা যেমনই হোক ফ্রেন্ড হয়, তাই হাসি মুখ বজায় রেখে আশির বলল, তোকে কিভাবে ভুলি বল? যে পরিমাণে জ্বালাতন করতে, তো কখন এসছিস? এত বছর পর কি মনে করে দেশে ফেরা হয়েছে? জুবাইর কিছুটা তীক্ষ্ণ হাসল। প্যান্টের পকেটে হাত দিয়ে জুবাইর ভেবে বলল, আমার স্বপ্ন পরীক্ষা নিতে এসেছি। কত বছর হয়ে গেছে দেখি না। এখন হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। ছোটবেলায় অনেক সুন্দর পুতুল ছিল, না জানি এখন কত সুন্দরী হয়েছে। তাকে দেখার এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে দেশে ফিরলাম। আশির চৌধুরী জুবাইরের মুখে স্পষ্ট দেখতে পাচ্ছে কোনো জঘন্য কারণ নিয়ে দেশে ফিরেছে। ভালোবাসার মানুষ জুবাইর না। জুবাইরের পিঠে আশির হাত দিয়ে বলল, স্বপ্ন থেকে বাস্তবে ফিরায়। তোর যে প্রেমিকা আছে, এটা কলেজের সব ফ্রেন্ড শুনলে হাসবে। লাইফ নিয়ে একটু সিরিয়াস হ। আজকেই আসলাম দেশে, ভাবলাম তোরা ড্রাইভার পাঠাবি। পরে মনে পড়লো আমি তো কাউকে জানিয়ে আসিনি। শিট। যাই হোক, কোনো একদিন ড্রিঙ্কসের বোতলে মাতোয়ারা হয়ে বলা যাবে। রাহিম চৌধুরী পেছন থেকে সব কথা শুনে হালকা কাশি দিলেন। বিব্রত বোধ করে বলে উঠলেন, আমি এইখানেই আছি। কি সব অভদ্র কথা বলছো তোমরা? কিছু কাজের জন্য আশির তোমাকে ডেকেছি। আর জুবাইয়ের, যাও তোমার আন্টির সাথে দেখা করে আসো। ওকে আঙ্কেল, আপনারা কথা বলেন। জুবাইর হেঁটে সামনে গিয়ে রান্নাঘরে দেখতে পেল চৌধুরী মহলের মহিলাদের সবাই রান্না করতে ব্যস্ত। কাজের 2-3টা বুয়া একসাথে বসে বটি দিয়ে সবজি কাটছে। মঞ্জুরি চৌধুরী নিজ হাতে মশলা বাটছিলেন। জুবাইর গিয়েই মঞ্জুরির পেছন থেকে চোখ ধরে বলল, আন্টি, বলেন তো কে আমি? চিনতে পাচ্ছেন? না, কে তুমি? ঠিক চিনলাম না। এটা কি বললেন আন্টি? আপনি আমার আরেক ছেলেকে ভুলে গেছেন? মঞ্জুরি কিছুটা আন্দাজ করতে পারলেন আগে আশিরের সাথে একজন ছেলে হিসেবেই দেখেছে। তখনই স্মিত হেসে বলে উঠলেন, জুবের ছোট। জুবাইর চোখ ছেড়ে দিয়ে হেসে বলল, যাক, আপনি আমাকে চিনতে তো পেরেছেন। কিন্তু এখন এই জুবাইর আর ছোট্ট নেই, বড় হয়ে গেছে। কিন্তু এখন আর এই জুবাইর আর ছোট্ট নেই, অনেক বড় হয়ে গেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। আশির বড় হয়ে যাবে, আর তুই যদি ছোটই থাকিস তখন ভালো লাগবে না। কবে আসলি দেশে? তোর বাবা মা কেমন আছে? জানি না তো, ফোনে কথা হয়েছিল, ভালো আছে। এয়ারপোর্টে থেকে ডিরেক্ট আপনার বাসায় এসেছি, খুব মিস করেছিলাম। ভালো করেছিস। কিছু খেয়ে আসিসনি তো? যা, টেবিলে বস, খাবার দিচ্ছি। দুষ্টুমি করে জুবাইর বলল, বিকেলে কে খাবার খায়? অন্য কোনো দিন খাবো। আপনার ওই ছোট্ট ছোট খরগোশের কয়েকটি বাচ্চা কোথায়? ফারজানা আর রাইসার কথা বলছিস নাকি? ফারজানা তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে। আর রাইসা ও রূপসা উপরে নিজের ঘরে বিশ্রাম করে। শিট আন্টি, ফারজানার বিয়ে দিয়ে দিয়েছেন কেন? আমি না ছোটবেলায় ফারজানাকে বিয়ে করতে চেয়েছিলাম? স্বপ্নটা এভাবে ভেঙে ফেললেন। মঞ্জুরি চৌধুরী জুবাইরের কান মলে দিয়ে বললেন, চুপ দুষ্টু, এখনো আগের মতোই আছিস দেখছি। অনেকক্ষণ যাবৎ তাদের মাঝে হাসি ঠাট্টা চলছে। তখন রাইসা রূপসা সিঁড়ি দিয়ে নিচে নামছে। রান্নাঘরে এসেই রাইসা বিকেলের নাস্তার জন্য বলল, মা, আজ কি নাস্তা বানিয়েছ? এই তো নুডলস বানাচ্ছি। আর দেখ, এটাকে তোর জুবাইয়ের ভাই আশিরের বন্ধু, আজ দেশে ফিরেছে। রাইসা রূপসা এতক্ষণ জুবাইরকে দেখেনি, তারা গল্প করতে মগ্ন ছিল। বিকেল হলেই এই বাসার মেয়েরা হালকা নাস্তা করে।
বিকেলে সবার কলেজ শেষে একটু সময় পায়, সেখানে একটু আড্ডা না দিলে হয়? খাবার নিয়ে পর্যন্ত ঝগড়া লেগে যায়। প্রথমে শান্তিতেই খায়, যখন শেষের দিকে খাবার চলে আসে তখন প্লেট নিয়ে দৌড়াদৌড়ি চলে। বাড়িতে আশির না থাকলে এমন হয়, কিন্তু আশিরের উপস্থিতিতে কেউ ফাজলামি করার সাহস পায় না। এইসব পছন্দ না তার। আশিরকে দেখে সবাই ভয় পায়, তাই চুপ করে খাবে আজ। এখন তো মেহমান আসে, সো ঝগড়া করা ক্যান্সেল। জুবাইয়ের ছেলেটা ব্ল্যাক ব্লেজার সানগ্লাস পরে সামনে দাঁড়িয়ে আছে, দেখতে বেশ লম্বা, আশিরের সমান, কিন্তু আশির আহান চৌধুরী বেশি হ্যান্ডসাম। রাইসা রূপসা এক ঘরে তাকিয়ে আছে, কিছুটা চিনতে পারলেও এখন কেমন যেন লজ্জা লাগলো। রাইসা সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? বিদেশে ভালো ছিলাম না, এখন দেশে এসে বেশ ভালো লাগছে। এভাবে গল্প অতিবাহিত হচ্ছে, একসাথে বসে নুডলস খাচ্ছে আর কলেজের কথা বলছে। এতক্ষণে জুবাইয়ের সব তথ্য নিয়ে ফেলেছে, বিদেশে কত কি করেছে জুবাইরের সব ব্যাখ্যা দিচ্ছে। সবার পরিচয় হয়ে গেছে বিধায় সবাই নর্মালভাবে কথা এনজয় করছে। খাবার টেবিলে হাসি ঠাট্টা চলছে। সোফায় বসে রাহিম চৌধুরী কিছু ডকুমেন্ট বের করে আশিরের সামনের টেবিলে রাখল। তখন জাহিদ বাসায় এসে হাজির হয়েছে। জাহিদ চৌধুরী সাহেবকে সালাম দিয়ে সোফায় আশিরের পাশে গিয়ে বসে পড়ল।